শান্তিনিকেতন। শান্তিনিকেতন নামটা শুনলেই মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আর তার সঙ্গে মনে পড়ে যায় তার প্রতিষ্ঠা করা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কথা। শান্তিনিকেতন শব্দটার মানেই হলো শান্তির নিকেতন, অর্থাৎ শান্তির আবাস। আজকের দিনে শান্তি মানেই কিন্তু শরীর ও মনের সুস্থতা, আর এই শরীর আর মনের সুস্থতা নিয়ে বোলপুরবাসী তথা শান্তিনিকেতনবাসী তথা বীরভূমবাসীর যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের এবং হসপিটালের প্রেসিডেন্ট মাননীয় শ্রী মলয় পিট মহাশয়। আমি এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলাম না। আমরা মূলত আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট, কারণ গ্রামে আমার বাড়ি। আমি অনুধাবন করতাম এখানকার সোশ্যাল ডেভেলপমেন্ট করতে ব্যাপক যে ছেলে মেয়ে রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু ছেলে মেয়ে এতটাই ডিমোটিভেটেড, এখানে কোনো কাজ পেলে করছে না। অনেক প্রজেক্ট এখানে হচ্ছে, কিন্তু তখন একজোট হয়ে কাজ না করে পয়সা রোজগার করবো এই মানসিকতা। এইখান থেকে আমার মনে হয় যদি এদের বা এনাদের স্কিল করে বাইরের দেশে বা বাইরের স্টেটে পাঠিয়ে দেওয়া যায় এবং 2-4 বছর ওখানে কাজ করার পর গ্রামে ফিরে এলে তাহলে তারা ডেভেলপ করবে, ঠিক তাদের ডেভেলপমেন্ট দেখে বাকি ছেলেরা ডেভেলপমেন্ট করবে। আমরা এটাকে বিটেক কলেজ করব বলে এই বিল্ডিংটা জাস্ট নিচের তলাটা হয়েছে। ডিএম সাহেব এলেন, নিয়ে বললেন এই বিল্ডিংটা আমাদের করোনার জন্যে দিতে হবে, এটা আমরা একটা সেন্টার করব যাতে করে যাদের করোনা হয়েছে তাদের রাখা যাবে। 2020 হ্যাঁ, তখন আমরা রাজি হলাম, এটা সোশ্যাল দায়বদ্ধতায় করা হয়। এবং ওই সময়ে আমাকে ওনারা একটু আবেদন করেছিলেন যে এদের খাওয়া থাকা বা কিছুটা ডাক্তারের ব্যবস্থা যদি জোগাড় করে দিত। এই কাজ করতে গিয়ে আমি দেখলাম যে যতই আমি স্কিল ডেভেলপমেন্ট করি এই ধরনের অবস্থা ঘটলে বা শরীর না থাকলে কোনো কিছু দাম নেই একদম। সেই সময় আমার মনে হয় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হব। একটি ছোট্ট মতো নার্সিংহোম করি প্রথমে শিয়ানে। ওখানে নার্সিংহোম চালাতে গিয়ে দেখলাম এখানে পরিকাঠামো টাকা থাকলে করা যাবে, কিন্তু আসল যে জায়গাটা অর্থাৎ ডাক্তার এবং হেলথ রিলেটেড কর্মী এখানে নেই, অতএব স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে না। তখন এক ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বললেন মেডিকেল কলেজ না হলে হেলথ পরিষেবা ডেভেলপমেন্ট করা যাবে না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে করা যাবে। উনি বললেন 350 বেডের একটা হসপিটাল থাকতে হবে আর এই রকম একটা জায়গা থাকতে হবে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই 350 বেডের হাসপাতাল যদি গভর্নমেন্ট সাপোর্ট করে, বলে গভর্নমেন্ট সাপোর্ট করলে এটা তোমরা পিআর দিতে পারো, নট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করে এটা হবে। আমরা পিআর দিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে। মিরাকেলি দেখলাম করোনার জন্যই হয়তো সম্ভব, ন্যাশনাল মেডিকেল কমিশন সেই সময় একটা নট নিয়ে এলেন, যদি গভর্নমেন্ট হসপিটাল টিচিং পারপাসে ইউজ করতে দেয় তাহলে বেসরকারি পরিকাঠামো করলে পিপিপি মডেলে একটা মেডিকেল কলেজ করা যাবে। আচ্ছা, এইটাকে অপরচুনিটি ধরে নিয়ে তৎকালীন আমরা আমাদের স্টেট গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম হয় এবং ওনারা সিয়ানের এই হসপিটালকে আমরা টিচিং হসপিটাল হিসেবে ইউজ করার জন্য দেন এবং আমরা প্রসেস মেনে সমস্ত পরিকাঠামো করে দরখাস্ত করি এবং মেডিকেল কলেজ অনুমোদন হয়। এবং এই মেডিকেল কলেজ অনুমোদনের জন্যে সেই সুবাদেই আমরা অনেক ডাক্তারবাবু যখন পেলাম তখন আমাদের মনে হলো যুদ্ধকালীন ভিত্তিতে নিজেদের হসপিটাল করে নেওয়া ভালো, তাহলে অনেক বেশি মানুষকে পরিষেবা দেওয়া যাবে। কারণ ওটা 350 বেডের ছিল, আমরা 1100 বেডের হসপিটাল করলাম। যদিও সব বিভাগ এখনো পর্যন্ত চালু করতে পারিনি। সব বিভাগ বলতে কি, শুধু কার্ডিওর উইংসটা চালু হয়নি আর ক্যান্সারের উইংসটা আমরা চালু করেছি, কিন্তু
মেজর পোর্শন এখনো চালু হয়নি এবং আমার ধারণা 6 মাসের মধ্যে কমপ্লিট একটা মানুষের যে ধরনের স্বাস্থ্য পরিষেবার দরকার আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো। এই যে এত কম বেড সংখ্যা থেকে এখন বর্তমানে বেড সংখ্যা 1000 অতিক্রম করেছে, এই যে জার্নিটা, এই যাত্রাটায় আপনি কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন? দেখুন, কাজ করতে গেলে একটা সিস্টেমের চেঞ্জ হয়েছে, বাধা আসবে। দৃঢ়তা যদি থাকে আর তার মধ্যে যদি নিজস্ব একাগ্রতা কাজের মধ্যে থাকে, সততা থাকে, কোনো আমলেই কোনো বাধাটা বাধা একদম কোনো বাধাটাই। ওই ডাক্তারবাবু আছেন পাশে, আমাদের হসপিটাল পরিচালনা করেন ইন্দ্রনীলবাবু আছেন, ওনারা মাঝে মাঝে একটু আপসেট হয়ে পড়েন যে এই ধরনের বাধা, এই ধরনের বোঝে। আমি বলি কি, আপনি প্রথম ভাবুন আপনি এটা করবেন তো, তার মানে আপনি ডিটারমাইন্ড হন, আমি করবই, যে ধরনেরই বাধা আসুক এটার মধ্যে আমি কোনো টলব না। এরপরে আমি করবই যখন ভেবেছেন, তখন আপনি ভাবেন এর মধ্যে ডেডিকেশন দেবো। এই যে সমস্যাগুলো আসছে, এগুলো ডেডিকেশনের অভাবের জন্য আসছে। আত্মসমালোচনা না করে পরের সমালোচনায় ব্যস্ত হচ্ছে। ডেডিকেশন আপনাদের কম আছে, তাই ডিস্টার্ব আসছে। যদি কোনো ডিস্টার্ব এসে থাকে, ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশনের দিকে মনোযোগিতা দিন। নিজে না পারলে ডেডিকেশন দিতে পারবে, এক্সট্রা ম্যান পাওয়ার নেই। ডিটারমিনেশন যে আমি হারবো না, তারপরে হচ্ছে ডেডিকেশন আর সততা, এবং আপনাদের স্কিল আছে, সেই কারণে এখানে আছেন। ও দুটো তো নিয়ে আমার মনের কোনো প্রশ্ন নয়। আমার মনের যেটা মেন প্রশ্ন, ডেডিকেশনের জায়গাটার অভাব আছে। ডিটারমিনেশন, ডেডিকেশন, স্কিল, তার সঙ্গে সততা। আর একটা জিনিস বলে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না, উপরে যিনি আছেন সেটা করে দেন, তার সঙ্গে লোকে বলে লাভ। লাভ ভালো তার হবেই যিনি এইগুলো মেনটেন করবেন, কারণ উপরে যিনি আছেন তিনি সদয় হন, কারণ কাজটা তেনার। গীতার বাণী বললে বলা যাবে আমরা কেউ কিছু করিনি, আমরা অহমিকা দেখাচ্ছি। এই প্রীতমবাবুর মতো লোকরা অহমিকা দেখাচ্ছে যে আমি করছি, করাচ্ছেন তিনি, একদম তিনিই করছেন, আমরা উপলক্ষে মাত্র। এই বোধ শক্তিটা এলে নিঃসন্দেহে এটা ভালো চলবে। স্যার, আপনার এই কলেজের পঠন পাঠন এবং বিশেষ কোর্সগুলো সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। দেখুন, পঠন পাঠন, আমি নিজে ডাক্তার নই, এই পঠন পাঠন কেমন হবে এই জন্যে স্যারদের আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাদের তো মিডিয়া সেল প্রথম থেকেই আছে, তা আমাদের ক্লাসগুলো সব ফেসবুক লাইভ করুন। তাই ডে 1 থেকে প্রতিটি কলেজের ক্লাস ফেসবুক লাইভ হয়, যেনারা জানেন তেনারা বুঝতে পারেন এবং প্রত্যেককে প্রশংসা করে, কেউ কমপ্লেন করেনি। আমি ধরে নিচ্ছি তাহলে পঠন পাঠন সব ঠিক আছে, কারণ এই নলেজ আমার নেই। স্যার, স্বাস্থ্য পরিষেবার মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে হসপিটালে? স্বাস্থ্য পরিষেবা এটা ডাক্তারবাবুরা সুন্দর বলতে পারবেন। আমি যতটুকু শুনেছি, আমরা ক্যাথ ল্যাবের কাজটা করছি, ওটা কমপ্লিট করতে পারিনি। আর ক্যান্সারের বিষয়ে আমরা কেমো পর্যন্ত দিচ্ছি, বাকি সমস্ত পরিকাঠামো আছে। আর অলরেডি পিজি উপযুক্ত আমাদের ডাক্তারবাবুরা সব আছেন। কারণ আমি গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষের যে কোনো মেডিকেল কলেজে যে আমাদের ডাক্তারবাবুর সংখ্যা বেশি, কোয়ালিটিও অনেকটা বেশি। কারণ আমাদের যে এই বিষয়টা দেখেন, প্রীতমবাবু বলেন যে স্যার ডাক্তারের একটা শর্টেজ আছে, কজন নবসা আছে ওটা দেখার দরকার নাই, যতগুলো ডাক্তারবাবু আপনি পাবেন নিয়ে নিন। এবং কোয়ালিটির ডাক্তারবাবু নেওয়ার জন্যে তেনারা তেনাদের বন্ধু বান্ধবদের নিয়ে আসছেন, নিয়ে আমাদের পক্ষে একটা সুবিধা হয়ে গেছে। অতিরিক্ত ডাক্তারবাবু যেটা ছিল ওই কনভিন্স করে ত্রিপুরার যেটুকু অসুবিধা থাকে ওখানে চলে যায়। তাই জন্যে
এখানে আমার যে ডাক্তারবাবুরা আছেন, যা পরিকাঠামো হয়েছে, তাতে করে সব ধরনের ট্রিটমেন্টই এখানে চলছে। স্যার, এই মেডিকেল কলেজ বাদ দিয়েও আমরা শুনেছি আপনার 70টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই 70টি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করছেন এবং সেগুলোতে কি কি বিষয় শিক্ষা দেওয়া হয়? দেখুন, সোশ্যাল ডেভেলপমেন্ট এই কথাটা অনেক ভাস্ট। এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট করতে এসে যেগুলি অনেক মানুষের ডেভেলপমেন্ট করা যাবে সেগুলোকে আমরা বেছে নিয়েছি। সেই জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের কথা বলি এবং সেই সেন্টারগুলো করেছি। স্কিলের মাদার অর্গানাইজেশন হচ্ছে ITI। ওই জন্যে 25টি মতো ITI আমরা পরিচালনা করি। এরপর ITI ছেলে মেয়েরা অন জব ট্রেনিংয়ের মতো করে আরও তারা ডেভেলপ করবে, এই ভাবনা আমাদের অনেক আগেই ছিল। আমরা গভর্নমেন্টকে বহুবার প্রেয়ার করেছি, আজকে সেটা বাস্তব হয়েছে। তারা কোনো একটা জায়গায় জব করবে, সেই করতে করতে পলিটেকনিক করবে, এই ভাবনার উপর আমরা পলিটেকনিক করি। এইটা করতে করতে আমাদের মনে হয় যে এই ছেলেটিকে বিটেক করতে হবে। সেই জন্যে আমরা বিটেক কলেজ পরিচালনার জন্য দায়িত্ব নিই। এটা গেল স্কিল ডেভেলপমেন্টের। একটা ছেলে জাস্ট 8 পাস বা মাধ্যমিক পাস ভর্তি হলো, সে কী স্বপ্ন দেখবে? সে স্বপ্ন দেখবে আমি মাস্টার ডিগ্রি করব, অর্থাৎ তার স্বপ্ন থাকবে এর সবচেয়ে হেড জায়গায় আমরা বলবো। এ স্বপ্ন আমরা দেখাই। আমি বলি, মাধ্যমিক পাস করেছ, কোনো অসুবিধা নেই। গরিব ঘরে জন্মগ্রহণ করেছ, কোনো অসুবিধা নেই। মানসিকতা বড় রাখো। কারণ হচ্ছে কি, যে আমি মনে করি গরিব হয়ে জন্মানো এটা হচ্ছে সৌভাগ্যের। পৃথিবীর ইতিহাসে যদি আপনি দেখেন 100 জন সাকসেস মানুষ, তার মধ্যে আপনি অন্তত 95 থেকে 99টা পাবেন যেনারা গরিব ঘরে জন্মগ্রহণ করছেন, যেনার খাওয়া পড়ারও সংস্থা ছিল না। আমি ছেলেদের কাউন্সিলিং করি যে গরিব আছে, এটা সৌভাগ্যের। কারণ ইতিহাস দেখো, আমি গরিব থাকবো এইটা আমাদের কাছে খুব দুঃখের এবং এটা বেদনাদায়ক। তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করেছো, এটা সৌভাগ্যের। গরিব থাকাটা হচ্ছে আমি মনে করি অন্যায়। এবং এই মানসিকতা নিয়ে তুমি মাধ্যমিকের পর গভর্নমেন্টের সাহায্যে বা অর্থনৈতিক সাপোর্টে আমরা স্কিল ট্রেনিং করাইছি। এর সঙ্গে সঙ্গে তোমরা পলিটেকনিক করো। পলিটেকনিক করার পর জব করতে করতে বিটেক করো, এমটেক করো, PhD করো এবং এডুকেশনের সর্বশ্রেষ্ঠ চেয়ার অর্থাৎ বিটেক বা এমটেকের প্রিন্সিপাল হবে। তোমার যদি এই মানসিকতা, তোমার যদি এই দৃঢ়তা থাকে, এটা আমরা যেমন বলি। আর এই 70টা ইনস্টিটিউট বলে আমি জানি না, আমাকে যদি নাম জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। আমি করে যাই আর একটা ম্যান পাওয়ার তৈরি করি, তারাই চলে। আপনি হয়তো জানেন কি না জানি না, জানার সম্ভাবনা নেই। আজ পর্যন্ত আমার কি অ্যাকাউন্ট আছে আমি জানি না, ওরাই দেখে এবং আমাকে বলে আমি সিগনেচার করি যে দেখে। আমাকে অনেকজন প্রশ্ন করে যে যদি কিছু করে নাই, যদি কিছু করে নাই, যদি অন্য কিছু হয়। আমি মাঝে মাঝে হেসে বলি কেউ কিছু করতে পারে না। আবারও বলি যে আপনার যদি সততা থাকে, দৃঢ়তা থাকে, মাথার উপরে কেউ আছে, যেটা সাময়িক লস মনে হচ্ছে, কালই দেখবেন ঠিক হয়ে গেছে। ওরা বলছে 72টা ইনস্টিটিউট, 72টা প্রতিষ্ঠান নয়, বেশ কিছু প্রতিষ্ঠান করব বলে ঠিক করেছিলাম। এবারে আমি সেই ডিসিশন থেকে সরে এসেছি। কেন সরে এলাম? আমি দেখছি নেক্সট প্রজন্ম নেগেটিভিটির উপর তারা আসক্ত হয়ে তাদের এই যে ব্রেনের সফটওয়্যার, ওটা সবটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই এডুকেশন ইনস্টিটিউট বাড়িয়ে প্রপার এডুকেশন হবে না, তাদের পজিটিভ করতে হবে। এই ভাবনার উপরে 1 বছর আমরা একটি প্ল্যাটফর্ম পরিচালনা করি। প্ল্যাটফর্মটির নাম হচ্ছে পজিটিভ বার্তা। এই প্ল্যাটফর্মে আমরা
বিভিন্ন জিনিসকে প্রমোট করতে থাকি। এরপর আস্তে আস্তে আপনাদের সঙ্গে পরিচয় হয়, এটাকে কিভাবে এই বাচ্চাদের দেখানো যাবে এই ভাবনা চিন্তা শুরু করি। দেখাতে গেলে কেবল চ্যানেলের মধ্যে দিয়ে আনতে হবে, আমরা নিয়ে এসছি। আমাদের ভাবনা কি? আমাদের ভাবনা হচ্ছে কেবল টিভির মাধ্যমে জন্মগ্রহণ করছে, সেইখান থেকে অন্তত 13 বছরের যে বাচ্চা, এই বাচ্চাদের পৃথিবীটা কত সুন্দর এইটা মা বাবা দেখাতে পারবে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। কী করে এটা সম্ভব? এর কন্টেন্ট কোথায় পাওয়া যাবে, এর ছবি কোথায় পাওয়া যাবে, এই ভাবনা ভাবতে ভাবতে আমি দেখলাম আমার ঘরের ছেলেরাই তো এটা করতে পারবে। আমার ভাবনা এলো যে এই ম্যান পাওয়ার তো আমার রেডি আছে, শুধু মেন্টাল গ্রুমিংয়ের দরকার আছে। এই ভাবনার উপর দাঁড়িয়ে আমরা কি করলাম, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মানুষজন আছে তাদের এক করার চিন্তা ভাবনা করলাম। কি মোটোর উপর এক করার চিন্তা ভাবনা? মোটোর উপর চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা পজিটিভ ভাইব তৈরি হবে এমন ধরনের আমরা প্রোডাকশন করব। যখনই যেনারা পরিচিত সাংবাদিক বলে অথচ স্বীকৃতি নেই, তেনাদের সঙ্গে আলোচনা করছি, হো হো করে হেসে উঠছি। এটা আবার কি করে সম্ভব? এর আবার খবর কি? এর কি ভিউয়ার্স হবে? আমার এই প্ল্যাটফর্মকে চেঞ্জ করে কিছুটা চ্যানেলের রূপ দিলাম। আমি প্রমাণ করে দিলাম এর ভিউয়ার্স কী করে হয়। আমাদের ভাবনা কি? এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 5.5 লাখ ছেলে মেয়ে আছে, যাদের হাতে একটা মোবাইল আছে, যাদের একটা চ্যানেল আছে, যাদের একটা মোটরসাইকেল আছে, অধিকাংশ ক্ষেত্রেই। তাহলে এই পরিকাঠামোটা আছে এবং তারা জ্ঞানত বা অজ্ঞানত কথাটা লাগাচ্ছে কি, প্রথাগত শিক্ষা না নিয়েও কিছুটা ডিজিটাল শিখে গেছে, এইটা আছে। এরপর মেন্টাল গ্রুমিং করা, এর উপরে তুমি রোজগার করতে পারবে, এর উপরে তোমার চ্যানেলকে ভিউয়ার্স বাড়ানো যাবে। 4টি মিটিং করেছি, তাদের মোটিভেশন করতে পেরেছি। 300 লোক এই মুহূর্তে মোটিভেটেড আমার সঙ্গে কাজ শুরু করেছে। তারা আমি যা বলি করে, তারা আমার কাজটাই করছে। আমার কাজটা কি? পজিটিভ ভাইব সৃষ্টি করা। স্যার, অনেক কিছুই শুনলাম, অনেক গল্পই হলো, এবার জেনে নিই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি আছে? ভবিষ্যৎ বলতে একটা প্রজন্ম তো শেষ হবে না, আমরা ভূমটা পড়তে চাইছি। যেমন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, সেই প্ল্যাটফর্মে যে কোনো মানুষ বাড়ি থেকে তার বাবা মা যদি মনে করে তার বাচ্চা ছেলেটিকে একটা পজিটিভ ভাইব তৈরি করার জন্য সব সময় পৃথিবীতে কত সুন্দর এই অনুষ্ঠান দেখানোর একটা প্ল্যাটফর্ম খোঁজে তিনি যেন পান। এটা কি করে সম্ভব? এটা সম্ভব যদি একটা স্যাটেলাইট প্ল্যাটফর্ম করা যায় এবং তার সঙ্গে এআই প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এখানে বাংলায় কথা হবে, আর পৃথিবীর যে কোনো প্রান্তে সেই ভাষায় কথাটা উঠবে। আজকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ সবচেয়ে মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে। এই ভালোবাসাটা পৃথিবীর আর কয় জায়গায় আছে আমার জানা নেই। এইটা যদি তুলে ধরা যায় তাহলে দেখা যাবে যেগুলো দাবি করছে উন্নয়নশীল দেশ, তেনারা বুঝতে পারবেন ভারতবর্ষের চেয়ে আমরা কতটা পিছিয়ে আছি। এই যে পাখির এটা রয়েছে স্যার, এটাকে কিভাবে করেছেন, কে দেখাশোনা? দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের মন ভালো থাকলে সব ভালো থাকে। মন ভালো কি কি জিনিসে হয়? একটা নিজের মতো ছেলে মেয়ে মেলামেশা করা, এটা একটা মন ভালো জায়গা। একটা হচ্ছে কি গাছ গাছারি, এটা একটা মন ভালো জায়গা। পাখি একটা মন ভালো জায়গা। আর সর্বোপরি মন ভালো জানায় সবারই পজিটিভ মেন্টালিটি, সেই জন্য পজিটিভ বার্তা যে সবটা পৃথিবীটা কত সুন্দর, এই ভাবনার উপর এইগুলো সৃষ্টি করা আছে। স্যার, আপনার যা ভিশন এবং মিশনের কথা শুনলাম, আমি শিওর ইতিমধ্যেই আপনি কিন্তু অনেক লোকের অ্যাসপিরেশন বা আদর্শ।
এখন জানতে ইচ্ছা করছে স্যার, আপনার আদর্শ কে? আমাদের সকলেরই আদর্শ হওয়া উচিত বলে আমি মনে করি স্বামী বিবেকানন্দ। কারণ তেনাকে দেখে বা তেনার কথা শুনেই আমরা কিন্তু উৎসাহিত হই যে একটা মানুষ তার যদি দৃঢ়তা থাকে, তার যদি কাজ করার মানসিকতা থাকে, যাকে ডেডিকেশন বলে, আর যদি সততা থাকে এবং মানব সেবায় যদি কাজ করে, পৃথিবীর যে কোনো কাজ তিনি একাই করতে পারবেন, তার সাথে সকলে যুক্ত হয়ে যাবে। স্যার, এত দায় দায়িত্ব, এত কাজের চাপ, এর মধ্যেও আপনি নিজেকে এরকম ফিট রেখেছেন কি করে? দেখুন, ফিট রাখার বিষয়টা আপনাকে বলি, কাজে মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগে। যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে সেটা কাজ নেই। আপনি যদি বসে থাকেন, আপনার সবচেয়ে বেশি চাপে এবং শরীর খারাপ হবে। কারণ হচ্ছে কি, মেন্টাল স্যাটিসফ্যাকশন না থাকলে শরীর ভালো থাকবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড এবং সমস্ত মানুষকে আপন করে নেওয়া। এর মধ্য থেকে আপনি নিজেকে ফিট রাখতে পারবেন বলে আমার ধারণা। স্যার, নিউজ 18 বাংলার সমগ্র টিমের পক্ষ থেকে আপনাকে এই মহতি কর্মযজ্ঞের জন্য কুর্নিশ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবেই দিনে দিনে এগিয়ে চলুক আপনার এই ধরনের মহৎ কর্মযজ্ঞ। অনেক ধন্যবাদ।